আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি ভালো আছো। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। কথা বলবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তৃতীয় দিনের যে মূল্যায়নের পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরটি নিয়ে। সবার প্রথমে আমরা আমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখে আসবো এবং পরে আমরা উত্তরটি নিয়ে কথা বলবো। ধাপ ৩, কর্মদিবস ১২০ মিনিট। কাজ ২, প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় ও আলোচনা উপস্থাপনা। শিক্ষার্থীরা এলাকার ভৌগোলিক উপাদানের পরিবর্তন নির্ণয় করার পর প্রাণী সংরক্ষণের জন্য মানুষের করণীয় কয়েকটি বিষয় দলে আলোচনা করে নির্ধারণ করবে। বিভিন্ন ছবি, পোস্টার ইত্যাদি তৈরি করে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় বিষয়গুলো উপস্থাপন করবে। শিক্ষার্থীরা প্রাণী সংরক্ষণের জন্য দলগতভাবে প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় নিয়ে আলোচনা করে উপস্থাপন করবে। প্রতি দলে ৫-৬ জন করে ছাত্রছাত্রী থাকবে। শিক্ষার্থীরা তাদের নিজেদের কাজ ভাগ করে নিবে। লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেক শিক্ষার্থী কোনো না কোনো কাজ দায়িত্ব পায়। প্রাণীর সংরক্ষণে সমাজ ও মানুষের করণীয় বিষয়গুলো দলগতভাবে আলোচনা করবে এবং উপস্থাপন করবে। প্রতি দল থেকে ১ থেকে ২ জন পুরো কাজটি উপস্থাপন করবে। দলের সবাই তাদের বন্ধুদের মূল্যায়ন করবে। প্রতিটি শিক্ষার্থী সতীর্থ মূল্যায়ন চকটি ব্যবহার করে তার বন্ধু সম্পর্কে মতামত দিবে। আমরা সতীর্থ চকটি আমরা একটু দেখি। এই যে সতীর্থ চকটি হচ্ছে, এইভাবে তোমরা তোমাদের বন্ধুদের মূল্যায়ন করবে। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের চলে যাচ্ছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার উত্তর ২০২৩, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। মূল্যায়নের তারিখ ২২/১১/২০২৩। ধাপ ৩, তৃতীয় কর্মদিবস ১২০ মিনিট। কাজ ২, প্রাণী সংরক্ষণে মানুষের করণীয় আলোচনা ও উপস্থাপনা। প্রাণী সংরক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যা প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য করা হয়। এটি প্রাণীর আবাসস্থল এবং খাদ্য সরবরাহ রক্ষা করে, প্রাণী শিকার এবং অবৈধ বাণিজ্য রোধ করে এবং প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রাণী সংরক্ষণ হলো পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রাণী, গাছপালা এদের আবাসস্থল রক্ষা করার অনুশীলন এবং তাদের বিলুপ্ত হওয়ার রোধ করা এমন কিছু যা প্রত্যেকেরই চেষ্টা করা উচিত, কারণ এটি কেবল আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ সরবরাহ করে না, বরং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করে। প্রাণী সংরক্ষণে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়, যেমন আইন প্রণয়নের মাধ্যমে প্রজাতির সুরক্ষা, বন্দী অবস্থায় তাদের সুরক্ষা বর্ণের সাথে পুনঃপ্রবর্তন এবং আবাসস্থল পুনরুদ্ধার বা বর্ধন। প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা। বন পশু পাখিদের নিরাপদ আবাসস্থল। বনে বিচিত্র রকমের পশু পাখি বসবাস করে। এইসব প্রাণী বনের অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক উন্নয়নে এইসব প্রাণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বনাঞ্চলে ক্ষুদ্র থেকে বিশালাকার প্রাণী রয়েছে। এসব প্রাণী পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। বনাঞ্চলে উদ্ভিদ ও প্রাণীকুল একে অপরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে থাকে। যেমন সুন্দরবন না থাকলে বাঘ ও হরিণের অস্তিত্ব থাকবে না। সুন্দরবনে এই বাঘের সংখ্যা হ্রাস পেলে হরিণের সংখ্যা বেড়ে যাবে এবং বনের প্রয়োজনীয় গাছপালা যথেষ্ট ক্ষতি হবে। তেমনিভাবে আবার হরিণ সংখ্যা কমে গেলে অপ্রয়োজনীয় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে। তাছাড়া বাঘের খাদ্য সমস্যা দেখা দিবে। সুতরাং সুন্দরবনে বাঘ ও হরিণের গাছপালার মধ্যে সুন্দর সমন্বয় রয়েছে। দেশের বিভিন্ন স্থানের বনাঞ্চল উজাড় হওয়ার ফলে বনে কীটপতঙ্গ শস্য খেতে আসছে এবং এসব কীটপতঙ্গের হাত থেকে ফসল রক্ষা করার জন্য কীটপতঙ্গের ব্যবহার বাড়ছে। কীটনাশক পরিবেশের জন্য ক্ষতিকর ছাড়াও অনেক উপকারী প্রাণী ধ্বংস করছে। তাছাড়া বনে বসবাসকারী পশু পাখি লোকালয়ে চলে এসে মানুষের শিকারে পরিণত হচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে প্রাণীর বৈচিত্র্য নষ্ট হচ্ছে। মানুষ তার মানসিক অশান্তি দূর করার জন্য ছুটে চলে যায় লোকালয় থেকে বনাঞ্চলে। বনাঞ্চলে নির্মল বায়ু ছাড়াও বনের বিচিত্র রকমের পাখি ও জীবজন্তু মানুষকে নানাভাবে আনন্দ দেয় এবং ক্ষণিকের জন্য হলেও মানুষ ভুলে যায় যে তার দুঃখ কষ্ট। তাছাড়া প্রাণীর চামড়া ও হাড় দিয়ে মূল্যবান দ্রব্যাদি তৈরি করা হয়, যা দিয়ে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। অতএব প্রাণী সংরক্ষণে পরিবেশ ও সংরক্ষণ অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য ভূমিকা রাখে। বনের এই অমূল্য সম্পদ ও অপূর্ব সৌন্দর্য এক শ্রেণীর লোক নেশার ছলে লোভে অবাধে নিধন করছে। সুতরাং বন সংরক্ষণ বিধির পাশাপাশি প্রাণী সংরক্ষণ বিধি প্রণয়ন অপরিহার্য হয়ে পড়েছে। এই লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে আইন প্রণয়ন করেছে, যা বাংলাদেশের বন্যপ্রাণী আদেশ ১৯৭৩ নামে অভিহিত। এই আইন প্রণয়নের পরও অবাধে প্রাণী নিধন বন্ধ হয়নি। তাই এই বিধি আরও কঠোর করার জন্য দেশের সচেতন মহল থেকে জোর দাবি উঠেছে। অতএব এসব প্রাণী সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা আজ সর্বজনবিদিত। প্রাণী রক্ষা করার জন্য নিচের ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে। ১ নম্বরে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ। বন, জলাভূমি, তৃণভূমি এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের মতো প্রাকৃতিক সংরক্ষণ ও সুরক্ষা। এর মধ্যে রয়েছে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, বাসস্থান ধ্বংস রোধ করা এবং টেকসই ভূমি ব্যবহার ও অনুশীলন বাস্তব। বন্যপ্রাণী অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করুন, এখানে বন্যপ্রাণীরা নিরবিচ্ছিন্নভাবে উন্নতি করতে পারে। এই অঞ্চলগুলি বিভিন্ন প্রজাতির জন্য নিরাপদ আশ্রয় প্রদান করে এবং জীববৈচিত্র্য
সংরক্ষণে সহায়তা করে। 3. অবৈধ বন্যপ্রাণীর বাণিজ্যের বিরুদ্ধে লড়াই। চোরাচালান, পাচার এবং বিভিন্ন প্রজাতি এবং তাদের পণ্য বিক্রি সহ অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। শক্তিশালী আইন প্রয়োগ করতে হবে, নজরদারি বাড়াতে হবে এবং প্রাণী পাচারের পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। 4 নম্বর হচ্ছে টেকসই অনুশীলন প্রচার বৃদ্ধি। কৃষি, বনজ, মাছ ধরা এবং অন্যান্য শিল্পে টেকসই অনুশীলনকে উৎসাহিত করতে হবে, যা প্রাণীর আবাসস্থলের সাথে যোগাযোগ করে। দায়িত্বশীল ভূমি ব্যবস্থাপনা, টেকসই মাছ ধরার কৌশল এবং ক্ষতিকারক রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমানো, জনসচেতনতা এবং শিক্ষা, প্রচার অভিযান, শিক্ষামূলক কর্মসূচি এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন বাড়াতে। প্রাণীর পরিবেশগত মূল্য, তারা যে হুমকির সম্মুখীন হয় এবং তাদের রক্ষার ব্যক্তিরা যে ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে মানুষকে অবগত করতে হবে। 6 নম্বর রয়েছে প্রাণী পুনর্বাসন এবং উদ্ধার। প্রাণী পুনর্বাসন কেন্দ্রগুলিকে সহায়তা করতে হবে, যা আহত, এতিম ও স্থানচ্যুত প্রাণীদের যত্ন প্রদান করে। এই কেন্দ্রগুলো যখনই সম্ভব পুনর্বাসিত প্রাণীদের বন্যের মধ্যে ছেড়ে দেওয়ার দিকে কাজ করে। 7 নম্বর রয়েছে দায়িত্বশীল এবং টেকসই পর্যটন অনুশীলন প্রচার করতে হবে, যা বন্যপ্রাণীর আবাসস্থলের উপর প্রভাব কমিয়ে দেয়। পরিবেশ বান্ধব পর্যটন ক্রিয়াকলাপকে উৎসাহিত করতে হবে, বন্যপ্রাণী দেখার জন্য নির্দেশিকা করতে হবে এবং বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থলকে সম্মান করার বিষয়ে পর্যটকদের শিক্ষিত করতে হবে। 8 নম্বর রয়েছে স্থানীয় সম্প্রদায়ের সাথে সহযোগিতা বৃদ্ধি। প্রাণী সংরক্ষণের প্রচেষ্টা স্থানীয় সম্প্রদায়কে জড়িত করতে হবে, টেকসই জীবিকার প্রকল্পে তাদের নিযুক্ত করতে হবে, বিকল্প আয়ের উৎস সরবরাহ করতে হবে এবং সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ উদ্যোগগুলি উন্নীত করতে হবে, যা প্রাকৃতিক সম্পদের স্থানীয় মালিকানা এবং স্টুয়ার্ডশিপকে উৎসাহিত করে। গবেষণা এবং পর্যবেক্ষণ, প্রাণীর জনসংখ্যা, আচরণ এবং বাসস্থানের স্বাস্থ্যের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহের জন্য বৈজ্ঞানিক গবেষণা এবং পর্যবেক্ষণ প্রোগ্রামগুলিকে সমর্থন করতে হবে। অবহিত সংরক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর সংরক্ষণ কৌশল বাস্তবায়নের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা। বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণের সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সংস্থা, সরকার এবং এনজিওগুলির সাথে সহযোগিতা করুন। বন্য প্রজাতির সুরক্ষা নিশ্চিত করতে বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনভেনশনের মতো উদ্যোগ অংশগ্রহণ করতে হবে। এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে বন্যপ্রাণী রক্ষার জন্য ব্যক্তি, সম্প্রদায়, সরকার এবং সংস্থাগুলির সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ অবদান রাখতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করতে পারি। এখন আমরা কথা বলবো এই যে এই সতীর্থ মূল্যায়ন ছকটা তোমরা কিভাবে পূরণ করবে। সতীর্থ মূল্যায়ন: ক্রম, বন্ধুর নাম, রোল নাম্বার, দলে মতামতের প্রদান করেছে, কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, দলের অন্যদের কাজে উদ্বুদ্ধকরণ করেছে। ক্রম 1, 2, 3, 4, 5 তোমাদের যে কয়জন বন্ধু সেই কয়টা ঘর নেবে। এরপর বন্ধুর নাম ইমন, সিফাত, সম্রাট, মিশন, তানবীর, সিফাত দিয়ে দিলাম। রোল নাম্বার, বন্ধুর রোল নাম্বার, দলে বন্ধু মতামত প্রকাশ করছে কিনা, করলে তোমরা করেছে লিখবা, আর না করলে বলবা করনি। এখানে ঠিক সেম ভাবে করছে করেনি এভাবে তোমরা ছকটি পূরণ করে জমা দিয়ে দিবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।